শুনুন, বিষয়টা হচ্ছে এখানে মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কাজটা করছে, এখানে নতুন করে উদ্যোগ নেওয়ার কিছু নাই যে এটা করা সেটা করা। যেটা বলছেন, ধরুন আজকে মমতা ব্যানার্জি যেভাবে রাস্তাঘাট তৈরি করছেন, পথশ্রী প্রকল্প করছেন, তারপরে দুয়ারে সরকার করছেন, মানে সমস্ত এই মানুষটিকে আপনি চেনেন? যদি এনাকে আপনি চেনেন বা জানেন, তাহলে কেমন, কোন দিক দিয়ে জানেন বা চেনেন? হ্যাঁ, অনেকটাই সঠিক। ইনি শাসক তৃণমূল কংগ্রেসের বহরমপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি। নাম আইজউদ্দিন মণ্ডল। আইজউদ্দিন সাহেবের পরিচয় এখানেই শেষ নয়। উনি মুর্শিদাবাদ জেলার সরকারি পুরস্কারপ্রাপ্ত একজন সমাজসেবী। বহরমপুর ব্লকের পঞ্চায়েত সমিতি সভাপতি আইজউদ্দিন সাহেব কোন স্তরের, কত বড় মাপের একজন সমাজসেবী, সেই বিষয়ে এই মুহূর্তে বিস্তারিত আলোচনায় আমরা যাচ্ছি না। ওই বিষয়ে অন্য সময় আলোচনা করার সুযোগ পেলে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। বহরমপুর ব্লকের পঞ্চায়েত সমিতির উন্নয়নকে ঘিরে ভাবনা চিন্তা যেন খুব একটা কম নয়, তবে কতটা বাস্তবে কার্যকরী হবে আর কতটা আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক বিরোধী দলের বাজার গরমের চেষ্টা কিনা, তা সময়ই পরিষ্কার করে দেবে বলে মনে করা হচ্ছে। পঞ্চায়েত সমিতি তথা প্রশাসনের চিন্তাভাবনা বা প্রাথমিক পরিকল্পনা কি বলছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আইজউদ্দিন সাহেব, শোনাবো আপনাদের। আইজউদ্দিন সাহেব, মুর্শিদাবাদ জেলাতে আপনার পরিচিতি বলতে বহু মানুষ কিন্তু জানে যে আপনি একজন রাজনীতিবিদ, কিন্তু আপনি আবার সমাজসেবী। আপনার আগামী দিনের পরিকল্পনা কি? আপনি সমাজসেবী হিসাবে পুরস্কারও পেয়েছেন। আগামী দিনে সমাজসেবার পরিকল্পনা কি আপনার? নতুনত্ব। শুনুন, আমি রাজনীতিবিদ বললে বোধহয় ভুল হবে। আমি একজন সমাজসেবী, কিন্তু সমাজসেবা করতে গেলেও রাজনীতি দরকার। রাজনীতির মধ্যে দিয়েও সমাজসেবা করা যায়, তাই আমি রাজনীতির মধ্যে দিয়ে সমাজসেবা করতে চাই। আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। আমি যেমন এখানে দায়িত্ব পাওয়ার পরে আমার প্রথম কাজ যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে আমার কৃষি প্রধান এলাকা বহরমপুর পঞ্চায়েত সমিতি, যার ফলে যত মিনিডি আর রিভার পাম্প, আপনার ওই যে শ্যালো টিউবওয়েল যেগুলো আছে একটা, সেগুলা আমরা ইরিগেশন এবং এগ্রিমেন্টকে ডেকে আমরা তাদের সঙ্গে বসেছি এবং কোথায় কী সমস্যা আছে সেগুলো আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি এবং আমরা পদক্ষেপ নিয়েছি যে এগুলা যে সমস্ত রিভার পাম্প, ডিপ টিউবওয়েল এবং মিনি ডিপ বন্ধ আছে সেগুলোকে চালানোর ব্যবস্থা করছি। অপরদিকে সোলার সিস্টেম পাম্প করে আর কি কৃষি কাজকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা আমি করেছি। এটা হচ্ছে মানে চাষিদের হিতার্থে। অপরদিকে যেমন শিক্ষার ক্ষেত্রে আমি বলতে চাই, শিক্ষা যেমন আমি এদের বিভিন্ন এসআই থেকে ডেকে আমরা বলেছি যে বিশেষ করে টয়লেট, প্রত্যেকটা স্কুলে টয়লেট করতে হবে, বেশি করে টয়লেট রাখতে এবং টয়লেটে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে, টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পানীয় জল, টয়লেট এবং পানীয় জল দুটোর উপর আমরা জোর দিয়েছি। ক্লাসরুম প্রচুর আছে, অসুবিধা নেই। এটা যেমন করেছি, প্রাথমিক এসআইদের বলেছি, প্রাইমারি স্কুল, হাই স্কুল। তারপরেও আমি এখানে আমাদের মনীন্দ্রনগর অঞ্চলে একটা মডার্ন ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সেখানে আমি নিজে ইচ্ছায় সেখানে গিয়েছি, মাস্টারদের সঙ্গে আলাপ আলোচনা করেছি, কথা বলেছি। সেখানে ছাত্র সংখ্যা অনেকে ভর্তি হওয়ার আশা আকাঙ্ক্ষা আছে, কিন্তু ভর্তি হতে পারছে না। সেখানকার পরিকাঠামো ভালো নাই,
আমি সেখানে গিয়েছিলাম, মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলেছি। পরিকাঠামো কীভাবে বাড়ানো যায়, কীভাবে পরিকাঠামোটা বাড়ানো যায় সেই চেষ্টা আমি করেছি। আমি ডোমা ম্যাডামের সঙ্গে কথা বলেছি। এবং সেইখানে যেমন একটা ছিল না, শিশু পার্ক করার জন্য আমরা পঞ্চায়েত সমিতি থেকে একটা টাকা অ্যালটমেন্ট করার চেষ্টা করছি। সেখানে ইনডোর গেম যেটা হয় সেটাও আমরা চেষ্টা করছি। এটা যেমন করেছি, অপরদিকে বিভিন্ন হাজা মজা খাল বিল আছে, আমাদের একটা কুটিজল বিল, সেই বিলটাও ধরুন দীর্ঘদিন এখন জঙ্গলে পরিণত হচ্ছে। আগে আমরা দেখেছি সেখানে মৎস্য চাষ হতো, সেটাকে কীভাবে সংস্কার করা যায় এটা। এছাড়াও আমাদের যে বড়মুড়ির ধারে একটা সুইচ গেট ছিল, সেই সুইচ গেটে জল গিয়ে বহরমপুরের সমস্ত নোংরা আবর্জনাকে নিয়ে যেত, পরিজল থেকে যেত ভান্ডারদহে, সেটা বন্ধ হয়ে গেছে। যার ফলে বহরমপুর শহর খানিকটা নর্দমায় পরিণত হয়েছে। তা সেইটাকেও যাতে সুইচ গেটটা খোলা হয়, সেটা আমি ডাইরেক্ট ডিএম সাহেবের সঙ্গে আলোচনা করছি। ওটা কিভাবে খুলবেন? ওখানে তো আপনার বসবাস হয়ে গিয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। না, সেইটাকে আমরা আলোচনা রেখেছি, সম্ভব হবে কিনা জানি না। সেটা মোটামুটি ডিএম সাহেব বলেছেন যে এটা আমরা দেখব যাতে বহরমপুরকে বাঁচানো যায়। এবং এটা হলে বহরমপুরে যে বৃষ্টির জল যে জমে থাকে সেটাও কিন্তু জমে থাকবে না। এবং সেখানে তো আপনার ডিস্টার্ব হবে তো আপনার ইন্দ্রপ্রস্থের ওখানে, কারণ ওই জলটা তো আপনার চলে আসতো এইদিকে দিয়ে কালীবাড়ি দিয়ে সাঁকো দিয়ে করে পাস হতো। তো এবার কথা হচ্ছে যে ওখানে বাড়িঘরের ব্যাপার আছে, ওখানে বস্তি এলাকা আছে। শুনুন, বস্তি এলাকা শুনুন, আমাদের সরকারি জায়গা যেখানে আছে এবং ইনক্লোজ করে আছে, সেটা মানে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে না। এইটা তো আপনার তো দেখুন, আপনার সমাজসেবার মানসিকতা দিয়ে আপনি একজন পুরস্কারপ্রাপ্ত সমাজসেবী, এটা অস্বীকার করার কিছু নয় মুর্শিদাবাদ জেলায়, এটা তো সঠিক কথা। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার চিন্তাধারা, রাজনৈতিক চিন্তাধারা আর মানুষের ভাবনা চিন্তা দুটো কিন্তু সবটাই কিন্তু আলাদা। গভর্নমেন্টের অনেক জমি থাকতে পারে, অনেক জমি পাট্টা হিসাবে কেউ পায়নি, অথচ ভেতর ভূমি সংস্কারের রেকর্ড হয়ে গিয়েছে, যেগুলো বহু মানুষ বাড়িঘর করে নিয়েছে, অথচ তারা কিন্তু পাট্টা পায়নি, এমনও আছে। কেউ না, আমি এই ক্ষেত্রে বলি, পাট্টার ক্ষেত্রে এই যেটা বলছেন এটা ভুল কথা। কারণ এখানে ভিতর কেউ পাট্টা করেছে, একদম ভুল কথা। কারণ হচ্ছে ভিতর পাট্টা করে না, পাট্টা না, রেকর্ড করেছে। রেকর্ড পাট্টা না, রেকর্ড হবে না। আর সেটা আমাদের পঞ্চায়েত সমিতির একটা রেকমেন্ড দরকার আছে, রেজিস্ট্রেশন দরকার আছে। আমি এটা নিয়ে এডিএমএলআর এবং ডিএম সাহেবের সঙ্গে আলোচনা করেছি। এডিএমএলআর এবং ডিএম সাহেব আমাদের বলেছেন অলরেডি আমরা প্রায় 60টা মতো অ্যাপ্লিকেশন আমরা ইনকোয়ারি করেছি। সেখান থেকে ইনকোয়ারি করে আমাদের রিপোর্টটা হলে সেটা আমরা পাট্টা দিয়ে দেবো। উনি যেটা বলেছেন যে সমস্ত মানুষরা আর কি 1 নম্বর 3 নম্বর বসবাস করছে তাদের আমরা দ্রুত পাট্টা করবো, এটা আমাদের ডিএম সাহেব এবং এডিএমএলআর সাহেব বলছে। আপনাকে একটা কথা বলি, আমরা এর আগেও আপনাদের পঞ্চায়েত সমিতির কাছে এইটা করব, ওটা করব, হ্যাঁ, এই নিয়ে আলোচনা হচ্ছে, ইত্যাদি নানান কিছু শুনেছি। বাস্তবায়িক কতটা হয়েছে আমাদের কাছে অন্ধকার। কিন্তু আপনিও বলছেন এইটা ভাবছি, ওটা ভাবছি, এটা করব, ওটা করব, কিন্তু বাস্তব কতটা সম্ভব না। শুনুন, বিষয়টা হচ্ছে এখানে মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কাজটা করছে, এখানে নতুন করে উদ্যোগ নেওয়ার কিছু নাই যে এটা করা সেটা করা। যেটা বলছেন, ধরুন আজকে মমতা ব্যানার্জি যেভাবে রাস্তাঘাট তৈরি করছেন, পথশ্রী প্রকল্প করছেন, তারপরে দুয়ারে সরকার করছেন, মানে সমস্ত পরিষেবাটা কিন্তু দুয়ারে সরকার মাধ্যমে হচ্ছে। যার ফলে আমি যে ইন্ডিভিজুয়াল কিছু নিজে করবো সেটা কোনো ব্যাপার নেই। কিছু কাজ আছে সেগুলো আমরা চেষ্টা করছি, কতদূর করতে পারবো জানি না, যেটা সম্ভব হয় তো অবশ্যই হবে, সম্ভব হলে। আচ্ছা, একটা কথা আছে, আপনারা তো প্রত্যেক
বোধহয় আমার মনে হয় যেটা শুনেছি প্রত্যেক অঞ্চলে 2টো করে টোটো গাড়ি দিয়েছেন, বাড়ি বাড়ি নোংরা গাড়িতে লোড করার জন্য। এই ব্যাপারটা কি? না, 2টো না, আমরা 3টে করে দিয়েছি, যেটা টাউন থেকে দূরে, আর টাউন অ্যাটাচ যেমন মনীন্দ্রনগর, আমাদের ভাগপুরি 1, এদেরকে আমরা বেশি দিয়েছি, হরিদাস পার্টি, এদেরকে সম্ভবত 4টে করে দেওয়া ছিল, আরও পরে 4টে দেওয়া থাকে। তো এই কাজটা আমাদের চলছে। ভাগপুরি 1-এ যেমন বাড়ি বাড়ি ওটা ইয়ে করে একটা জায়গাও কেনা হয়েছে, সেখানে নোংরাটা ফেলা হচ্ছে। আচ্ছা, নোংরাগুলো ফেলা হবে। তো গাড়িগুলো কি পঞ্চায়েত সমিতি না গাড়িগুলো কন্ট্রাক্টে নেওয়া? না, সবই তো কন্ট্রাক্টে হয়। গাড়ি কন্ট্রাক্টে মানে এটা তো সরকার যে ফান্ডটা আমাদের দেন সেটা কিন্তু কন্ট্রাক্টরের মাধ্যমে আমাদের ইউটিলাইজ করতে হয়, কেউ ব্যক্তিগতভাবে করতে পারে না। যার ফলে আমরা টেন্ডার করেছিলাম, টেন্ডার কমিটি যারা তারা করে দিয়েছে। রাস্তাঘাটের অবস্থা তো খুবই শোচনীয়। একদম ভুল কথা। আপনি কত কোনো প্রুফ নেবেন বলুন, আমি আপনাকে বলি। দেখুন, বামফ্রন্টের আমলে মাত্র 92,000 কিলোমিটার রাস্তা হয়েছে। না 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 না, আপনাদের আমলে অনেক বেশি হয়েছে। আমি বলি 92,000 কিলোমিটার রাস্তা হয়েছিল। এই 5 বছর থাকলে আমি বলছি আমাদের যে নেতৃত্ব আছেন জেলা পরিষদ, আমাদের যে আমাদের এমএলএ সাহেব, নিয়ামত সাহেব, আমাদের হাসানুজ্জামান সাহেব, ইভেন অপূর্বদাও বলেছে যে 5 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার, 6 কিলোমিটার যদি কাঁচা রাস্তা থাকে সেটা আমরা করে দেয়। 5 কিলোমিটার রাস্তা কাঁচা খুঁজে পাচ্ছি না। না না, এটা সঠিক, এটা সঠিক। এবার হচ্ছে যে রিপেয়ারের যে বিষয়টা, কিছু কিছু জায়গাতে রিপেয়ারের বিষয় সেইগুলো টাকা অ্যাড হয়ে গেছে। যেমন বলছি, আমার 55 তাতে কুমড়াদহ ঘাট রিপেয়ার স্যাংশন হয়ে আছে, এটা আমার স্যাংশন হয়েছে, কাজটা শুরু হবে। দেখুন, আপনি যে এলাকার লোক, মানে পঞ্চায়েত থেকে জিতেছেন আপনি, বলুক এই রাজদরপাড়া যদি আপনার এই কলবেনতলা দিয়ে যদি যাওয়া যায়, তাহলে টোটো গাড়িতে গেলে মাজা ভেঙে যাওয়ার মতো অবস্থা, এমনভাবে ভেঙে আছে। সেটা মনীন্দ্রনগরের মধ্যে, আবার রাজদরপাড়ার মধ্যে, এরকম কত এলাকা আছে। আপনাকে বলি, এটা কিন্তু শুধু সরকার করে দিলেই হবে না, জনগণকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে, জনগণকে দায়িত্ব নিতে হবে। এখন নিজের স্বার্থে রাস্তা কেউ কাটছে, কেউ রাস্তাটাকে ডাউন করে দিচ্ছে, কেউ রাস্তা ভেঙে কাজ করছে, সেটা তো হয় না। আর একটা বিষয় হচ্ছে যে এটা আমাদের তো অলরেডি টেন্ডার হয়ে গেছে জেলা পরিষদের। তো সেইগুলা সময় সাপেক্ষের ব্যাপার, আজকে হয়েছে কালকেই করতে হবে, সরকারি নিয়মে হয়। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি দাদা, এটা কি পঞ্চায়েতে বা আপনাদের পঞ্চায়েত সমিতির কোনো নিয়ম থাকতে পারে কিনা জানা নাই, যে জায়গাতে হেভি ওভারলোড গাড়িগুলো ঢোকার কথা নয়, সাধারণ রাস্তা, সেখানে বড় বড় আপনার সব ওই বালি নিয়ে, ইট নিয়ে, পাথর নিয়ে রাস্তা ভেঙে, এর বিরুদ্ধে কি আছে? শুনুন, এটা মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা শুনেছেন, বলেছিল যে কোনো ওভারলোড গাড়ি পথশ্রী প্রকল্প যেগুলো হচ্ছে তার প্রতি যাবে না। কিন্তু এলাকার মানুষ যদি এটা সজাগ না পায়, তাহলে কি আমি আইজুদ্দিন বা আমাদের নেত্রী সেখানে গিয়ে বুঝতে পারতো? এলাকার মানুষকে সজাগ হতে হতো। সেটা কে দেবে? এখানকার লাইবিলিটি কার? আমি একটা রাস্তা তৈরি করে রাস্তাটা রক্ষণাবেক্ষণ তো সেখানকার মানুষকে করতে হবে। কিন্তু সেখানকার মানুষ করতে গিয়ে কি মারামারির মধ্যে পড়বে? না, অসম্ভব। কি করে হয়? ড্রাইভাররা কি শুনবে? মারামারি করবে কেন? ড্রাইভাররা কি শুনবে? ড্রাইভার শুনবে, আর কেউ শুনবে? যদি সেখানকার এলাকার 10টা মানুষ, ড্রাইভার একজন, আর এলাকায় হচ্ছে 100 জন মানুষ, কেন শুনবে না? কিন্তু মানুষের মনে তো ধারণা হয়ে গিয়েছে যে এইসব লোক মানেই তৃণমূল, আর তৃণমূল মানেই পেছনে এদের নেবে। একদম ভুল কথা, এটা মানবো না। কারণ সেখানে হচ্ছে যে ব্যক্তি স্বার্থের জন্য অনেকে অনেক কিছু করে, আর সেই দোষটা পার্টির ঘাড়ে চালিয়ে দেয়।